লেখিকা রাখি চক্রবর্তীর ক্যান্সার। মিত্র বাড়িতে আজ বড়ই সুখের দিন। অনন্যা মনের আনন্দে রান্নাবান্না করছে। কেনই বা করবে না? আজ তার বড় মেয়ে রুমনা প্রায় 3 বছর পর বিদেশ থেকে আসছে, সঙ্গে 2 বছরের নাতনি। সেই যে মেয়েটা বিয়ের পরেই বরের সঙ্গে বিদেশ গেল, আর আসেনি দেশে। জামাই দুবাইতে বড় কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে। নাতনিও ওই দেশেই জন্মেছে। নাতনি হবার সময় অনন্যার খুব যাওয়ার ইচ্ছে ছিল মেয়ের কাছে, কিন্তু সব ব্যবস্থা আর সময় মতো করা হয়ে উঠল না। অগত্যা নাতনিকে স্কাইপেই দেখে মন ভরাতে হয়েছে। সেই নাতনি আজ 2 বছর পর আসছে, 2 মাস থাকবে। আনন্দ আর ধরে না অনন্যার। রুমনা যা যা খেতে ভালোবাসে সব নিজে হাতে রেঁধেছে অনন্যা। রুমনা বরাবরই তার একটু বেশি প্রিয়। যদিও মায়ের পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, তবুও অনন্যা মনে মনে এটা বেশ জানে যে রুমনাই তাকে বেশি বোঝে। রুমনা আর ঝুমনা 2 মেয়ে, অনন্যা আর বাসুদেব মিত্রর। অনন্যারা ওপার বাংলার থেকে আসার পর অবস্থা বেশ পড়ে যায় ওদের। সুন্দরী অনন্যার খুব বেশি দূর পড়ার সুযোগ হয়নি আর। সরকারি চাকুরে দেখে বাসুদেবের সঙ্গে বিয়ে হয়ে যায় অনন্যার। বাসুদেবদের অবস্থা বিশাল কিছু না হলেও অনন্যাদের তুলনায় ভালো। বিয়ের 1 বছরের মধ্যেই কোল আলো করে ওদের মধ্যে আসে রুমনা। ছোট থেকে ভীষণ সুন্দরী সে, অনন্যার চেয়েও। ছোট মেয়ে ঝুমনা একেবারে বিপরীত, গায়ের রং শ্যামবর্ণ। চোখ নাক মুখ যে খুব আকর্ষণীয় তা নয়, শুধু ঝুমনার চোখ দুটো খুব গভীর, ঠিক ওর চরিত্রের মতো। এয়ারপোর্টে নেমেই মাকে ফোন করলো রুমনা। আমি এসে গেছি মা, তোমার জামাই উবের বুক করছে, ঘণ্টাখানেকের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তোমার নাতনি তো খুব এক্সাইটেড। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আমি তো কতক্ষণ পথ চেয়ে বসে আছি, অনন্যা বলে। ঘণ্টাখানেক পরেই শ্যামবাজারের বাড়িতে পৌঁছে যায় রুমনা। সঙ্গে বর রাহুল আর ছোট্ট মেয়ে রিমলি। রিমলি একেবারে মায়ের মতোই সুন্দর, আর পাকা পাকা কথায় অস্থির করে চলেছে বাড়ির সবাইকে। বাসুদেবও ছোট্ট রিমলিকে নিয়ে খুবই মেতে আছেন। রুমনা আর অনন্যার কল কাকলিতে টেকা দায় হয়েছে বাড়ির অন্য সদস্যদের। ঝুমনা কোথায় মা? ও তো কলেজে গেল, বলল কি একটা সেমিনার আছে ওর কলেজে। বাবা, একটা দিনও কলেজ ছুটি নিতে পারল না? জানে তো আমরা এত বছর পর আসছি। ঝুমনাটা মা চিরকালই কেমন যেন। এখন আবার কলেজে চাকরি করে বলে অহংকারে পা পড়ে না মাটিতে। কিছু মনে করো না মা, ঝুমনার কিন্তু এবার বিয়ে ঠিক করো। এমনিতে তো দেখতে এমন কিছু নয়, নেহাতি চাকরিটা করে বলে একটা মোটামুটি ভালো পাত্র পেলেও পেয়ে যেতে পারো। এরপর বয়স বেড়ে গেলে আর কেউ ঝুমনাকে বিয়ে করতে চাইবে বলে তোমার মনে হয়? কি বলবো বলতো রুমনা, যেমন তোর বাবা তেমন ঝুমনা, দুজনের কারোরই বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই। ঝুমনা নাকি তোর বাবাকে বলেছে ও রিসার্চ করতে চায়, আর তোর বাবারও মত ঝুমনা আর 5টা মেয়ের চেয়ে আলাদা। ওকে ওর মতো থাকতে দেওয়াটাই উচিত। বিয়ে করার মতো উপযুক্ত কাউকে পেলে ঝুমনা নাকি নিশ্চয়ই বিয়ে করবে, কিন্তু জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবার মতো মেয়েও নয়, তাতে নাকি বিপদ হবে। কথাটাতে কোথাও কি একটা খোঁচা ছিল? জোর কি তবে শুধু রুমনাকেই করা যায়, ঝুমনাকে নয়? ছোট থেকে বাবা যেন ঝুমকে কেমন আগলে রাখে, অথচ আত্মীয়দের চোখে চিরকাল রুমি বেশি প্রিয় ছিল। দেখতে সুন্দর, ভালো নাচতে পারে, পড়াশোনাতেও মাধ্যমিক অবধি বেশ ভালোই ছিল। তারপরেও যে রেজাল্ট খুব খারাপ তা নয়, তবে হ্যাঁ, ঝুমের মতো নয়। ঝুম মাধ্যমিক পর্যন্ত দিদির আলোয় সিটিয়েই থাকতো। ওর একমাত্র আশ্রয় ছিল বাবা। বাবা যেন চিরকালই ঝুমকে সব সমালোচনা থেকে আড়াল করত। উচ্চ মাধ্যমিক থেকে ঝুমের রেজাল্ট যেন ওকে নতুন করে চিনিয়ে দিল। কলকাতার নামী কলেজে অর্থনীতি নিয়ে পড়তে শুরু করে ঝুম। তারপর থেকে ওকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পর ভালো রেজাল্টে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। মাস্টার্সের পরে একবারেই পেয়ে গেছে কলেজের চাকরিটা। একটাই অসুবিধে, কলেজটা বেশ দূরে। ঝাড়গ্রামে পোস্টিং হয়েছে ওর, তাতে অবশ্য ঝুমের কোনো অসুবিধা হয় না। সপ্তাহান্তে বাড়ি আসে ঝুম।
রুমের জীবনটা ঝুমের তুলনায় অনেক বেশি রঙিন। কলেজে শেষ করে ইউনিভার্সিটিতে বিয়ে হয়ে যায় রুমের। একটা বিয়ে বাড়িতে রাহুল আর রাহুলের মা রুমকে দেখে পছন্দ করে। এত ভালো ছেলে যে রুমকে পছন্দ করবে তা স্বপ্নেরও অতীত ছিল সকলের। তাই প্রস্তাব আসতেই কেউই দ্বিমত করেনি, রুমও না। বিয়ের পর তো রুম বিদেশে চলে গেল, সেই তারপর থেকে এই আশা। আজ কলেজ থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল ঝুম। দিদি আসবে অনেক দিন পর। যদিও দিদির সঙ্গে ওর চরিত্রে যে খুব মিল তা নয়, তবু দিদি তো এতদিন পর আসছে। রিমলিটার জন্য মনটা খুব টানছে। স্কাইপে দেখেই কি আদর করতে ইচ্ছে করে। আর এ তো একেবারে সামনে। তবে দিদি থাকলেও এই সপ্তাহে একবার বাবাকে চেক আপ করাতে যেতে হবে। মুখে কিছু না বললেও ঝুম বোঝে বাবার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। সদা হাসি খুশি বাবা কেমন অল্পেতে উত্তেজিত হয়ে উঠছে। বাজার দোকান বেশি করতে বললে বেশ বিরক্ত হয়। ট্রেনে জানলার ধারে বসে এসবই ভাবছিল ঝুম। হঠাৎ নিজের নামটা শুনে পেছনে তাকায়। আরে সায়কদা, সায়কদা এখানে ঝাড়গ্রামে? মুহূর্তে দিদির মুখটা ভেসে ওঠে ঝুমের সামনে। ঝুম, তুমি এখানে? সহজভাবে জিজ্ঞেস করে সায়ক। হ্যাঁ, আমি তো এখানেই থাকি, ঝাড়গ্রামের কলেজে চাকরি করছি। সপ্তাহে সপ্তাহে বাড়ি যাই। তা তুমি এখানে কি করে সায়কদা? আমিও মাসখানেক হলো ব্যাংকে চাকরি পেয়েছি। ট্রেনিংয়ের পরে এখানেই পোস্টিং, তবে আমি যাওয়া আসাই করি। ও, কংগ্রাচুলেশনস। বাবা, এতটা রাস্তা রোজ যাওয়া আসা করো? অনেক ভোরে বেরোতে হয় তো তাহলে? হ্যাঁ গো, ভোর 6টা থেকে 6:30টার মধ্যে বেরিয়ে আসতে হয়। তবে একটাই রক্ষে, ব্যাংকের কলিগগুলো ভালো, আমাকে 4টের মধ্যেই ছেড়ে দেয়। তাই এই যাওয়া আসা করাটা সম্ভব হচ্ছে আর কি। তবে কতদিন পারবো জানি না। তা তুমি এখানে থাকো কোথায়? আমার তো কলেজেই কোয়ার্টার আছে, অসুবিধে হয় না। আর প্রকৃতির মাঝে ভালো লাগে। অন্তত কটা দিন তো কলকাতার দূষণ থেকে মুক্ত থাকতে পারি। তা ঠিক। আর বলো ঝুম, কি খবর তোমার? বিয়ে করেছো? ছাত্রী হিসেবে তুমি খুব ভালো ছিলে জানতাম। কলেজে পড়াচ্ছ সেসব তো ঠিকই আছে, কিন্তু বিয়ে কবে করবে? বুড়ো মেসোমশাইদের মতো কথা বলো না তো। মেয়েরা চাকরি করলো মানে একটাই কাজ বাকি, বিয়ে দিয়ে দাও। চাকরি না করলেও বিয়ে দিয়ে দাও। সমাজটা আর কবে বদলাবে সায়কদা? বিয়ের তো একটা ইচ্ছেরও প্রয়োজন হয়। তার মানে বিয়ের ইচ্ছেটা তোমার মনে এখনো কেউ জাগাতে পারেনি, তাই তো ঝুম? কপট হেসে বলে সায়ক। না, পারিনি। আর আমাকে নিয়ে পড়লে যে? নিজেরও তো বয়স কম হলো না। তুমি ছাদনাতলায় কবে যাচ্ছ শুনি? নাকি কাজটা সেরেই ফেলেছ? হেসে জিজ্ঞেস করে ঝুম। না, যাইনি ঝুম। ছাদনাতলায় যাবার ইচ্ছে ছিল না সেটা বলবো না, ছিল। কিন্তু তোমার দিদি সেটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। মা ছেলের সংসারে আমি ভালোই আছি ঝুম। ন্যাড়া বারবার বেলতলায় যায় না ঝুম। পরিস্থিতিটা হঠাৎই বেশ গম্ভীর হয়ে উঠল। ঝুমের নিজেরই খুব খারাপ লাগছে। ইস, এভাবে জিজ্ঞেস না করলেই হতো। সায়কদাকে দিদি তো কম অপমান করেনি। আবার নতুন করে এসব না তুললেই তো হতো। সায়কদা হয়তো ঝুমের অস্বস্তিটা বুঝে ইচ্ছে করেই উঠে গেল কলিগদের পাশে, সিগারেট খাওয়ার ছুতোয়। অন্তত ঝুমের তাই মনে হলো। যাকগে, সায়কদার সঙ্গে হঠাৎ দেখা, পথেই শেষ হয়ে যাবে সম্পর্ক, অত ভাবার দরকার কি? মিমিকে পেয়ে ছোট্ট রিমলি ভীষণ খুশি। সারাক্ষণ খেলে চলেছে। পাকা পাকা কথায় অস্থির করে তুলছে ঝুমকে। কলেজে 3 দিনের ছুটি নিয়ে এসেছে ঝুম। এরই মধ্যে বাবাকে একবার চেক আপ করাতে হবে মাথায় আছে। না, কালই করাতে হবে। মায়ের আগমনে চিন্তায় ছেদ ঘটল ঝুমের। জানিস ঝুম, রুম দুবাই থেকে কি সুন্দর ম্যাচিং সেট কিনে এনেছে, তোর জন্য আর আমার জন্য। এমনিতে আর কোথায় এসব পরবো? তোর বিয়ের সময় পরবো। যাক বাবা, দেখেও শান্তি, মেয়েটার স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করছে। মা হিসেবে এর চেয়ে আর বেশি কি চাই? এবার তোর একটা ভালো বিয়ে হয়ে গেলেই শান্তি। তোমায় ঠিক কতদিনে শান্তি দিতে পারবো বলতে পারছি না মা। এখনই কোনো বিয়ের ভাবনা অ্যাটলিস্ট আমার তো নেই। আর দিদি তো চিরকালই সংসারী মা, ও ভালো সংসার করবে, এটাই তো স্বাভাবিক। আর শোনো মা, তোমার যা যা লাগবে এবার থেকে আমায় বলো। দিদিরা আছে, বাজার দোকান নিশ্চয়ই বেশি লাগবে। যে কদিন আমি আছি করে দেব, তারপর সপ্তাহ শেষে এসে করে দেব। না না, তুই কেন ঝুম? তোর বাবাই তো দিব্যি করছে এসব। এতগুলো দিন তুমি বাবার সঙ্গে সংসার করলে, তুমি কি বুঝতে পারো না মা যে বাবার শরীর আর টানছে না? সারাক্ষণ ধুকছে মানুষটা।
শ্বাস নিতে রীতিমতো হাঁপাচ্ছে। অথচ মানুষটা তো এমন ছিল না মা, খুব হাসি খুশি, যে কোনো কাজ হাসি মুখে করত। অথচ সে আর পারে না সেটা। চেহারাটা দেখেছো মা, কেমন শুকিয়ে গেছে। সত্যি তো, অনন্যা ভাবে আমি স্ত্রী হয়ে যেটা ভাবিনি, ঝুম মেয়ে হয়ে সেটা ভাবছে। ঠিকই তো এটা। রুম, ঝুমের বাবার চেহারাটা বড্ড খারাপ হয়ে গেছে। ঝুম ঠিকই বলেছে, একবার চেক আপ করানো দরকার। এই যে শালিকা রানী, এসে থেকে তো তোমার দেখাই পেলাম না, নিজেই আসতে হলো। কাল তো আমি রুম আর রিমলিকে নিয়ে বাবা মার কাছে ঠাকুরিয়ার বাড়িতে যাব, তাই অদ্যই শেষ রজনী এখানে। হেসে বলে রাহুল। আরে না না রাহুল দা, আমি এসেই তোমার খোঁজ করেছিলাম, তুমি তখন বাড়িতে ছিলে না। এসো এসো, বসো, বলো কি খবর তোমার? দুবাইতেই পাকাপাকিভাবে থাকবে নাকি দেশে ফেরার কোনো পরিকল্পনা আছে? ধুত, এ দেশে এসে কি হবে, সেভাবে ভালো স্কোপ কই। দুবাইতেই থাকবো কিনা জানি না, তবে দেশে ফেরার ইচ্ছে নেই। অর্থনীতির যা হাল, সেই তাই পোড়া দেশে আর কি আছে বলো। আচ্ছা রাহুলদা, একবার ভেবে দেখেছো যে আমাদের দেশের এই হাল কেন? মানে ধরো, আমি যতদূর জানি কৃষি, শিল্প, মেধা, প্রাকৃতিক পরিস্থিতি সবই আমাদের দেশের পক্ষে অনুকূল। প্রতিকূলতা একমাত্র জনসংখ্যা। সেটা যদিও মেনেও নি, তাহলেও কিন্তু সাধারণ মানুষের এই হাল হবার কথা নয়। তাও এই হাল, এটা কেন? কেন আবার? দেশের মাথায় যারা বসে, তারা চুরি করে দেশটাকে শেষ করে দিল, তাই। ঠিক রাহুলদা, কিন্তু তাদের মাথায় বসিয়েছে কে বলো তো? আমাদের মতো সাধারণ মানুষেরা। আমাদের দেশের এই হাল কারণ আমাদের দেশের টোটাল ইনকাম 5% লোকের হাতের অন্তর্গত। আর যে সমস্ত মেধারা এই দেশের উন্নতি করতে পারত, তারা নিজের দেশের অন্নে বড় হয়ে অন্য দেশের ইনকামের কথা ভাবে, তাই। অথচ সেই দেশে রোজগার করে ভাবে শেষ বয়সে এই দেশে ভালো থাকবে, কারণ এখানে কস্ট অফ লিভিং অনেক কম। কথাটাকে ঝুম আমাকে খোঁচা দিয়ে বলল। রাহুল ভাবে, এই শ্যালিকাটিকে একেবারে কাবু করতে পারে না রাহুল। এই মেয়েটা যে কিসে খুশি সেটাই বোঝা যায় না। এর চেয়ে রুম অনেক সাদা সিধে, একটা দামি ড্রেস কিনে দিলেই খুশি। বিয়ের পর থেকে রাহুল খেয়াল করেছে রুমের বাড়িতে রুমের মা আর রুম বেশ সাদা সিধে, তুলনায় রুমের বাবা একটু কেমন যেন। আর এই শ্যালিকাটি তো বেশ অহংকারী, কিন্তু কিসের এত অহংকার? রূপে তো রুমের ধারে কাছেও যায় না। রাস্তায় বেরোলে কেউ দুই বোন বলে বিশ্বাস করবে না। তাহলে কলেজে পড়ায় বলে? সে তো আমিও একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, কই এত টেরাবেকা কথা তো বলি না। রুম ঠিকই বলে, ঝুমটা শুধু অহংকারী নয়, অসভ্য। যাকগে, কদিনের জন্য এসেছি, সম্পর্ক খারাপ করে লাভ কি? যাক, ছাড়ো এসব ভারী ভারী কথা। দেখো তো এটা কেমন লাগে তোমার ঝুম। এই ড্রেসটা তোমার জন্য এনেছি, জানো এটার কত দাম? 200 দিনার। কিন্তু তাতে কি, আমার শ্যালিকার জন্য এসব কিছু ব্যাপার নাকি? ড্রেসটা খুবই সুন্দর রাহুলদা, কিন্তু তুমি বেকার এতগুলো টাকা নষ্ট করলে। কিনবার আগে একবার তো ভাববে কার জন্য কিনছো। আমাকে কি এসব মানায়? আমার ওই 3/4 ব্লাউজ আর শাড়ি ভালো। এসব বরং তোমার বউকে পরিও, দিদিকে খুব ভালো লাগবে। সে কি আর কিনতে বাকি রেখেছে? একই রকম দুটো ড্রেস কিনেছে, সঙ্গে রিমলিরও। তার শখ তোমরা 3 জনে নাকি একই রকম ড্রেস পরে বেরোবে। আচ্ছা বেশ, রাখো। এনেছো যখন এত শখ করে, সেরম কিছু পারপাস পেলে নিশ্চয়ই পরবো। তা তোমরা কি কাল সকালে বেরিয়ে যাবে? হ্যাঁ, কেন বলো তো, কোনো দরকার আছে নাকি? সেরকম কিছু হলে বিকেলেও যেতে পারি। না না, তেমন কিছু না। আসলে কাল বেলায় বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব ভাবছিলাম, তাই জিজ্ঞেস করলাম। তাহলে তোমরা বেরোবার পর? বেরোবো আমরা। কেন? ডাক্তার কেন? বাবার কি হয়েছে? এই তো দিব্যি সন্ধেবেলা চপ মুড়ি নিয়ে এসে আমাদের সঙ্গে গল্প করছিল। সেরকম কিছু মনে হলো না তো, তাই। তা রাহুলদা, বাবাকে চপ মুড়ি খেয়েছে তোমাদের সাথে, খেয়াল করেছো? কই না, বাবাকে খেতে তো কই দেখিনি। তবে হ্যাঁ, গল্প করছিলেন। খায়নি রাহুলদা, আমি ছিলাম না, তবু আমি জানি বাবা খায়নি। অথচ এই চপমুড়ি বাবার সবচেয়ে প্রিয়, কিন্তু নিজেই আজকাল আর খেতে চায় না, কারণ হজম হয় না। তাই একটা মানুষের কি এমন হলো যে 1 মাস আগেও এসব দিব্যি খেত, সে আজকাল আর নিজেই এসব খাচ্ছে না? দেখো ঝুম, তুমি বেশি ভাবছো। এরকম বয়সে অ্যাসিডিটির সমস্যা হয়েই থাকে। বাবা নিজেই সচেতন, তাই খাচ্ছেন না। তা নিয়ে বাড়াবাড়ি করো না। বেশ, তোমার কথা যদি মেনেও নি, এটা ভাবো তো, বাবার ওজন 2 মাসে এত কমলো কি করে?
না রাহুলদা, একটা থরো চেক আপের প্রয়োজন। বেশ, যা ভালো বোঝো করো, তবে হ্যাঁ, অযথা প্যানিক করো না। আর এটা ঠিক যে মাঝে মাঝে হেলথ চেক আপ করানো উচিত। তা তোমাদের ইন্স্যুরেন্স আছে তো? বাবা তো রিটায়ার্ড রাজ্যের সরকারি কর্মচারী রাহুলদা, আমিও তাই। হেলথ স্কিম একটা আমাদের আছে বটে, তবে তার সুবিধে খুব বেশি নেই। ওই যা আছে তার মধ্যেই দেখতে হবে। তুমি এত বুদ্ধিমতী মেয়ে ঝুম, এটা কি করেছো? হেলথ স্কিম তোমাদের যদি ভালো না হয়, তোমার তো আলাদা করে ইন্স্যুরেন্স করানো উচিত ছিল। বাবা মার তো তুমি একমাত্র ভরসা। রুম তো আর চাকরি করে না, ও কি করে এসব দায়িত্ব নেবে? আর আমার ইন্স্যুরেন্সে তো আমার বাবা মাই ইনক্লুডেড, সেখানে তো শ্বশুর শাশুড়িকে ঢোকানো সম্ভব নয় ঝুম। জানি, মনে মনে ভাবে ঝুম, দিদি যে কোনোদিনই এসব দায়িত্ব নেবে না সে আর আমার চেয়ে বেশি কে জানে। আর প্রচ্ছন্নভাবে তুমিও এড়িয়ে গেলে। মুখে বলে সে দেখা যাবে, আগে তো দেখি ডাক্তার কি বলে। রাতে খাওয়া টেবিলে ঝুমের বিয়ের প্রসঙ্গটা রুম একবার তোলার চেষ্টা করেছিল, কিন্তু বাসুদেব বাবুই আর আলোচনায় এগোতে দেন না। ঝুম ভাবে এই পৃথিবীতে একমাত্র এই একটা মানুষই তাকে নিখাদ ভালোবাসে। সল্টলেকের এই বেসরকারি হাসপাতালটি সকাল থেকে লোকে লোকারণ্য। ঝুম ডে কেয়ার সেকশনে গিয়ে একটা জেনারেল ফিজিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট নেয়। মা ঝুম, তুই অকারণে এত ভাবিস মা, আমার তেমন কিছু হয়নি, বয়স হচ্ছে তাই ক্লান্ত লাগে। এই কটা দিন ছুটি নিয়েছিস, একটু বিশ্রাম নিতে পারতিস তো মা, সারাদিন তো কত পরিশ্রম করিস। ও ঝুম শোন, এই তালগোলে ভুলে গিয়েছিলাম। বলছি যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডির বিজ্ঞাপন দিয়েছিল, আমি কাগজটা রেখে দিয়েছি, তুই একটু দেখে নিস, ভাবলাম তোর যদি কোনো কাজে লাগে। বাসুদেব বাবু বললেন, বাবা জানো তোমাকে আমি কেন এত ভালোবাসি? এই জন্যই। বিজ্ঞাপনটা আমিও দেখেছি, কিন্তু তুমি যে আমার জন্য পাত্রপাত্রে বিজ্ঞাপন না দেখে এসব দেখছো, এই জন্যই তুমি সকলের চেয়ে আলাদা বাবা। ঝুম বলে, হ্যাঁ তোর মা বলে বটে, প্রতি রবিবার কাগজটা এনে, কিন্তু আমি যে আমার ঝুমকে চিনি, পাত্রপাত্রীর বিজ্ঞাপন বা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ঝুমের জন্য যে পাত্র পাওয়া যাবে না, এতে আমি নিশ্চিত। আমার ঝুম যে খাঁটি হিরে, কোনো জহুরির চোখে যেদিন পড়বে সে নিজেই হিরে চিনে নেবে। উফ বাবা, তুমি যে কি বলো না, একটু লজ্জা পেয়ে বলে ঝুম। বাসুদেব মিত্র ভেতরে আসুন। ডাক শুনে সম্বিত ফেরে ঝুমের, ভেতরে নিয়ে যায় বাবাকে। নমস্কার ডাক্তারবাবু, আমি বাবাকে নিয়ে এসেছিলাম। আসলে বাবা বেশ কিছুদিন ধরেই খুব ক্লান্ত বোধ করছে, আর ওজনও ভালো ড্রপ করছে, হাঁপাচ্ছে খুব। আপনি একটু দেখুন। ডাক্তারের কপালে ভাঁজটা চোখ এড়ায় না ঝুমের। বাসুদেবকে দেখে উনি কতগুলো টেস্ট লিখে দিলেন। কি বুঝছেন ডাক্তারবাবু? ঝুম জিজ্ঞেস করে। দেখুন, টেস্টগুলো না হলে তো বলতে পারছি না ঠিক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো করিয়ে আনুন, তারপর দেখছি। অগত্যা অপেক্ষা ছাড়া গতি নেই। বাড়ি ফিরল ঝুম বাবাকে নিয়ে। মনে মনে ভাবে আর দেরি নয়, কালই যেতে হবে টেস্টগুলো করাতে। যেমন ভাবা তেমনই কাজ। পরের দিন সকালে টেস্টগুলো করিয়ে বিকেলের মধ্যে রিপোর্ট পেয়ে গেল ঝুম। আর রিপোর্ট পেয়ে সঙ্গে সঙ্গে ছুটল ডাক্তারের কাছে রিপোর্টগুলো দেখাতে। শুনুন মিস মিত্র, আমি তো জেনারেল ফিজিশিয়ান, আমি এ বিষয়ে খুব একটা এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারছি না। আপনি এই রিপোর্টগুলো নিয়ে একজন অঙ্কোলজিস্টের সঙ্গে দেখা করুন, উনি আপনাকে একটু বেটার গাইড করতে পারবেন। ডাক্তার বললেন, মানে আপনি কি বলছেন? বাবার কি ক্যান্সার হয়েছে? কোথায়? দেখুন, রিপোর্টগুলো দেখে আমার তাই মনে হচ্ছে, কিন্তু এর ডিটেল আপনাকে অঙ্কোলজিস্টই বলতে পারবেন। আপনি প্লিজ যত তাড়াতাড়ি পারেন দেখা করুন, অলরেডি লেট হয়ে গেছে, আর দেরি করবেন না প্লিজ। নেট ঘেটে ওই হাসপাতালে একজন বড় অঙ্কোলজিস্টের সঙ্গে দেখা করে ঝুম। তিনি রিপোর্টগুলো দেখে ভ্রু কুঁচকে বলেন, আরও কিছু টেস্ট করতে হবে, না হলে আমি এক্স্যাক্ট পিকচারটা পাচ্ছি না। এইগুলো লিখে দিলাম, এগুলো করিয়ে আনতে পারেন বা হাসপাতালের ভর্তি করতে পারেন। হাসপাতালে ভর্তি করতে পারলেই ভালো হয়, থরো চেক আপটা হয়ে যায় তাহলে। ডাক্তারবাবু বললেন, আপনি কি বলেন? এখানে ভর্তি করতে? এখানে তো বেশ খরচ সাপেক্ষ, যদি কোনো নার্সিংহোমে করি। বাড়ির কাছে? ঝুম বলে, হ্যাঁ তাও করতে পারেন। ট্রিটমেন্টটা শুরু হওয়া জরুরি, সে আপনি যেখানেই করুন, অঙ্কোলজিস্ট যে কোনো নার্সিংহোমেই থাকবে। আর খুব অসুবিধা হলে আপনি রিপোর্টগুলো এখানে নিয়ে আসবেন, আমিও বলে দিতে পারি লাইন অফ ট্রিটমেন্ট। ডাক্তারবাবু বললেন। মনে মনে ভাবতে থাকে ঝুম, এবার কি করণীয়? মোটামুটি এটা শিওর যে বাবার ক্যান্সারই হয়েছে। ওরা শুধু শিওর হতে চাইছে যে এটা কোন স্টেজ। বাবার ক্যান্সার,
রোগটা এমনই যে নামটা শুনলেই মনের জোর সব উবে যায়। এত বড় রোগ বাবার, কই বাবাকে দেখে তো সেরকম কিছু বোঝা যায় না। হ্যাঁ, চেহারাটা একটু খারাপ, আর তো কিছু সেরকম অসুবিধে চোখেই পড়ছে না। ভেতরে ভেতরে এত ভয়ঙ্কর একটা রোগ বাসা বেঁধেছে। না, বাবা আমার একমাত্র আশ্রয়, তাকে এভাবে চলে যেতে দেব না। বাড়ির কাছাকাছি একটা নার্সিংহোমেই আগে ভর্তি করি। বাড়ি ফিরে একলা ঘর লক করে আগে ব্যাংকের পাস বইগুলো পারে ঝুম। কতটা টাকা ঠিক জমেছে এই 2 বছরে? 2টো ফিক্সড ডিপোজিট, সর্বসাকুল্যে $1,2,000। বাকিটা বাড়ি সারানোর জন্যই চলে গেছে। হেলথ স্কিমে ঠিক কতটা পাওয়া যাবে? এক সহকর্মীকে ফোন করে ঝুম, কিন্তু সেরকম কোনো আশার বাণী পায় না। ক্যান্সার নাকি সেভাবে কভার করে না ইন্স্যুরেন্স। তাহলে উপায়? 2 লাখে যে চিকিৎসা হবে না এটা তো বুঝতেই পারছে ঝুম। যাকগে, পরে ভাবা যাবে, আগে বাবাকে ভর্তি তো করা যাক। কিন্তু বাবাকে এই কথাটা বলবে কি করে? না, যতটা সম্ভব স্বাভাবিক থাকতে হবে ওকে। রাতে খাবার টেবিলে কথাটা তোলে ঝুম। মা, বলছি ডাক্তার বলছে বাবাকে কদিন নার্সিংহোমে রাখতে, বেশ কটা টেস্ট করতে হবে। আমি কাছাকাছি পাড়া নার্সিংহোমটায় কথা বলেছি, কাল ভর্তি করে নেবে। তুমি বাবার সব কিছু গুছিয়ে দিও, আর আমি কলেজ থেকে কদিন ছুটি নিয়েছি, আমাকে নিয়ে ভেবো না। নার্সিংহোমে নাম শুনেই মুখ শুকিয়ে যায় অনন্যার। কি বলিস ঝুম? নার্সিংহোম? কেন, তোর বাবার কি এমন হয়েছে? ডাক্তার কি বলছে? কি হয়েছে সেটাই দেখবে মা, তুমি অত ভেবো না। ঝুম লক্ষ্য করে বাসুদেব অদ্ভুতভাবে নীরব, ভাবলেশীনভাবে খেয়েই চলেছে। রাতে বাড়ির বারান্দায় একা দাঁড়িয়ে ঝুম। ওদের শ্যামবাজারের বাড়ির বারান্দা থেকে বাস রাস্তাটা দেখা যায়। একা দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ মাথার ওপর একটা হাত চমকে পেছন ফিরে তাকায় ঝুম। বাসুদেব, কাঁদিস না ঝুম, আমার ঝুমকে ভেঙে পড়তে দেখতে কি আমার ভালো লাগে? তুই তো আমার মা দুর্গা, আর বাবা কি কারো চিরকাল বাঁচে রে? যেতে তো হবেই, আজ নয়তো কাল। তবে শোন ঝুম, যদি আমার ট্রিটমেন্ট খুব খরচ সাপেক্ষ হয় তাহলে করাস না। এই বয়সে অত ধকল নিতেও পারবো না, শুধু শুধু তোদের ঋণের বোঝা বাড়বে। তার চেয়ে মিনিমাম যেটুকু না করলেই নয় সেটুকুই করিস। এসব তুমি কি বলছো বাবা? তুমি তো শুধু চেক আপের জন্যে ভর্তি হবে, আর তোমার চেয়ে টাকা কি কোনোদিনও দামি হতে পারে? ঝুম বলে। বাসুদেব হেসে বলে, ঝুম, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আমি আমার শরীর বুঝি। নে, শুয়ে পড়, অনেক রাত হলো। বাবা কি তাহলে আন্দাজ করতে পেরেছে বাবার কি হয়েছে? নাকি বাবা আগে থেকেই জানে, শুধু আমাদেরই জানতে দেয়নি? মিটিং মিটতে মিটতে বেলা 3টে বেজে গেল সায়কের। সেই সকাল থেকে মিটিং শুরু হয়েছে। এই ব্যাংকের যেদিন থেকে মিটিং থাকে সেদিন একেবারে হাড়মাস এক করে দেয়। এই হিসেব মেলাও, ওই হিসেব দেখো, লোন কার্ভ কেন গ্রোথ হচ্ছে না তার যথেষ্ট কারণ দেখাও। উফ, মাথা ধরে গেছে সায়কের। না, একটা ভালো করে আদা দিয়ে চা খেতে হবে। তবে কলকাতার দিকে মিটিং পড়লে সাধারণত সায়ক অ্যাটেন্ড করবার চেষ্টা করে। অন্তত একদিন শোভা বাজার থেকে ঝাড়গ্রামে যেতে হয় না। ঢাকুরিয়ার এই ব্রাঞ্চে আগে কোনোদিন আসেনি সায়ক, ফলে খাবার দোকান কোথায় ভালো খুব একটা জানা নেই। যাক, একটু বেরিয়ে দেখি, পেয়ে যাব নিশ্চয়ই, সায়ক ভাবে। হঠাৎ নিজের নাম শুনে পেছনে তাকায় সায়ক, কিন্তু কিছু খুঁজে পায় না। ভাবে ভুল শুনেছে, আবার কেউ ডাকছে। এবার আওয়াজটা অনুসরণ করে ওপর দিকে তাকায়। সামনের দোতলা বাড়ি থেকে ওকে কে ডাকছে। রুম? হ্যাঁ, রুমই তো। কি বলবে ভেবে পায় না সায়ক। এত বছর পর রুম এভাবে ওকে ডাকছে কেন? খানিকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সায়ক। কি করা উচিত ভাবতে ভাবতে রুম একেবারে সামনে। সায়ক, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? এখানে কি ব্যাপার? এই একটা মিটিং ছিল ব্যাংকের, সেটাই অ্যাটেন্ড করতে এসেছিলাম। সায়ক বলে। ও, তুমি ব্যাংকে আছো? বাহ, বেশ। তা কবে চাকরি পেলে? মাস 6। ট্রেনিংয়ের পর পোস্টিং এই 1 মাস হলো হয়েছে। আচ্ছা এসো, এটা আমার শ্বশুর বাড়ি, ভেতরে এসো। এতদিন পর দেশে এসে তোমার দেখা পাবো ভাবিনি। এসো, ভেতরে এসো। প্রায় জোর করে সায়ককে বাড়িতে টেনে নিয়ে আসে রুম। ভেতরে এসে সায়ক দেখে বিশাল বাড়ি। বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরটা সত্যি সুন্দর। আর সায়কের মনে হলো প্রত্যেকটা ঘর আলাদা করে ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে সাজানো। দাঁড়িয়ে আছো কেন সায়ক? বসো, ফিল ফ্রি, বসো। রুম বলে। সায়ক এতটাই অবাক, প্রায় ভাষাই হারিয়ে ফেলেছে। অবাক হয়ে সোফায় ধপ করে বসেই পড়ল। তা তোমার শ্বশুর শাশুড়ি বর সব কোথায় রুম? সায়ক এতক্ষণ পর জিজ্ঞেস করে। আরে আর বলো না, কেউ নেই আজ, আমি আর মেয়ে বাড়িতে। মেয়েটার জ্বর হয়েছে, তাই আমিও রয়ে গেলাম। এই দেশের জল বোধহয় সহ্য হচ্ছে না। ভেবেছিলাম তো 2 মাস থাকবো, মেয়েটা এত ভুগলে আগেই চলে যেতে হবে। বর শ্বশুর শাশুড়ি সব গেছে আমাদের নতুন ফ্ল্যাটটা ফাইনাল করতে, গড়িয়ার কাছে, ওটা কমপ্লেক্সে। আমিও যেতাম, এই মেয়েটার জন্য যাওয়া হলো না।
তা যাক, ভালোই হলো, এত বছর পর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। প্রায় একদমে কথাগুলো বলে থামে রুম। বাবা, এত বড় বাড়ি ছেড়ে ফ্ল্যাটে থাকবে? সায়ক জিজ্ঞেস করে। না না, থাকবো না তো। কে থাকবে? আমরা তো আবার চলে যাব। এবার মেয়েটাকে প্লে স্কুলে দেব। এই এত বড় বাড়িতে তো দুজন মানুষ, আমার শ্বশুর আর শাশুড়ি। ওই ফ্ল্যাটটা ভাড়া দেব বলে কিনছি, ফর ইনভেস্টমেন্ট। আচ্ছা এসব ছাড়ো সায়ক, তোমার কথা বলো, কেমন আছো? মাসিমা কেমন আছেন? তুমি তো এখন ভালো চাকরি করছো, বিয়ে করেছো? আবার একদমই প্রশ্ন করে রুম। না, বিয়ে করিনি, মা ভালো আছে, আর বছর 2 চাকরি আছে, আমিও ভালো আছি। সায়ক যতটা সম্ভব সংক্ষেপে উত্তর দেয়। তা এবার শুভ কাজটা সেরে ফেলো, আর কতদিন ফেলে রাখবে? তা মেয়ে দেখেছো, নাকি সেটাও এই বয়সে মাকেই করতে হবে? কপট হেসে বলে রুম। সায়ক মনে মনে ভাবে, জানতেটা কি চায় রুম, আবার কোনো মেয়ের সঙ্গে জড়িয়েছে কিনা? এভাবে কেন টেনে আনলো আমাকে নিজের বাড়িতে? মুখে বলে, এখনো বিয়ে নিয়ে কিছু ভাবিনি, এই তো মাস 6 চাকরি করছি, একটু সেটেল হই। আগে একটা ফ্ল্যাট কেনার ইচ্ছে আছে। শোভা বাজারের ওই 1 কামরার পৈতৃক বাড়িতে আমার মা বলে সারা জীবন কাটিয়ে দিল। এখনকার কোনো মেয়ে আর সেটা পারবে না। আগে একটা ভদ্রস্থ থাকার ব্যবস্থা করি, তারপর বিয়ে নিয়ে ভাববো। সায়ক বলে, তা কেন ফ্ল্যাট? এখন তো তোমরা মা ছেলে দুজনেই চাকরি করছো, অসুবিধে কোথায়? আমার মা তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, বাবা মারা যাবার পর গ্রুপ ডি পদে চাকরিটা পেয়েছে, তার আর কত মাইনে। আর আমাকে মানুষ করতেও তো তার অনেকটাই খরচ হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন দুজনে ইনকাম করছি, সেটা একটা ভালো দিক। কিন্তু মা নিজের জীবনের সমস্ত সঞ্চয় ফ্ল্যাট কেনার জন্য খরচ করে ফেলুক, এটা ঠিক আমিও চাই না। বয়স বাড়ছে, মায়েরও তো টাকা পয়সা প্রয়োজন। কখন কি হয়, ফ্ল্যাট আমিই কিনবো। আর একটু সেটেল হয়ে নি। যাক, ছাড়ো এসব। তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি এখানে একটা মিটিংয়ে এসেছি, মিটিং এখনো শেষ হয়নি, মাঝে ব্রেক হয়েছিল, এবার উঠি আমি। ভালো থেকো। দাঁড়াও দাঁড়াও, আমার শ্বশুর বাড়িতে প্রথম এসেছো, কিছু না খাইয়ে ছাড়ছি না, বসো। আমি এক্ষুনি আসছি। রুম বেশ ব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে গেল। সায়কের কোনো আপত্তি শুনল না। কিছুক্ষণ পর 1 প্লেটে ভর্তি খাবার নিয়ে হাজির রুম। যদিও খিদে পেয়েছে, তবুও খাবারগুলো মুখে তুলতে কোথায় যেন আটকায় সায়কের। রুম, আমার পেট ভর্তি, এত খেতে পারবো না, তুমি নিয়ে যাও এগুলো। ঠিক আছে, এনেছো যখন একটা মিষ্টি খাচ্ছি, বাকিটা তুমি নিয়ে যাও। কোনো রকমে একটা মিষ্টি আর একটু জল খেয়ে বেরিয়ে আসে সায়ক। রুমের বাড়িটা ক্রস করে এসে একটা চায়ের দোকানে বসে। মাথাটা ধরেই ছিল, আরও বেড়ে গেল। কাকা, একটা কড়া করে আদা দিয়ে চা আর একটা ডিম টোস্ট দাও তাড়াতাড়ি, খিদে পেয়েছে। সব ফর্মালিটি সেরে বাবাকে বাড়ির কাছেই একটা নার্সিংহোমে ভর্তি করে ঝুম। ম্যাডাম, ওনার তো সব টেস্ট করতে হবে, 50,000 টাকা জমা করতে হবে, আপনি ক্যাশে জমা করে আসুন, রিসেপশনিস্ট বলে। ঝুম জানতই, ও তৈরি ছিল। তাড়াতাড়ি টাকা জমা করে এসে বাবাকে নিয়ে ওপরে গেল। অনন্যা কেঁদেই কাটাচ্ছে গোটা দিন। ঝুম একাই সব করছে। বাসুদেবকে ভর্তি করে নিচে এসে বসল ঝুম। কিছুক্ষণ পর ডাক্তার এলেন। ঝুম খানিকটা হন্তদন্ত হয়ে গিয়ে জিজ্ঞেস করল, আমার বাবা এখানে আপনার আন্ডারে ভর্তি আছেন ডাক্তারবাবু, আপনি একটু তাড়াতাড়ি জানান বাবার অবস্থাটা এখন ঠিক কি? হ্যাঁ শুনেছি আমি, কিন্তু সিটি স্ক্যান রিপোর্ট তো এক্ষুনি পাবো না, স্পিউটামও চেক করতে হবে, কালকের আগে আমি কিছু বলতে পারবো না ম্যাডাম। ঝুম মাথা নেড়ে চলে যায়। 24 ঘন্টা অপেক্ষা যেন 24 বছর মনে হচ্ছে। রাতে মায়ের কাছে শোয়ে ঝুম। এই প্রথম এত বছরে বাসুদেব বাড়ি নেই। ঝুম, তোর বাবা ঠিক কি হয়েছে রে? আমাকে একটু পরিষ্কার করে বল না, এই চাপ আমি আর নিতে পারছি না। এখনও ঠিক জানি না মা, কাল বলবে ডাক্তার, তবে খুব সাধারণ কিছু হয়নি, এটা জেনে রেখো। পরের দিন সকালে নার্সিংহোমে পৌঁছে যায় ঝুম। প্রথমে বাবার সঙ্গে দেখা করে, তারপর অপেক্ষা করতে থাকে ডাক্তারের জন্য। ঘণ্টাখানেক পর ওর ডাক পড়ে। আসুন ম্যাডাম, বসুন। বাসুদেব মিত্র সব রিপোর্ট দেখলাম ম্যাডাম, ওনার রোগটা আসলে স্মল সেল লাং ক্যান্সার। এই ধরনের ক্যান্সার খুব তাড়াতাড়ি স্প্রেড করে, আমাদের এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করতে হবে ম্যাডাম। লাং ক্যান্সার, এটা কোন স্টেজ ডাক্তারবাবু? বাবা বাঁচবে তো? হ্যাঁ, এখন ট্রিটমেন্ট অনেক উন্নত, ওনার শরীর যদি নিতে পারে উনি অনেক দিন বাঁচবেন। তবে ম্যাডাম অলরেডি স্টেজ 2তে পৌঁছে গেছে, এক্ষুনি রেডিয়েশন আর কেমোথেরাপি শুরু করতে হবে। আমরা টাটা মেমোরিয়ালে রেফার করে দিচ্ছি। আপাতত আপনি বাড়ি থেকেও রেডিয়েশন শুরু করতে পারেন। যে যে দিনগুলোতে ওনারা বলবেন আপনি ওনাকে নিয়ে যাবেন। প্রথম দিকে একটু ঘন ঘনই ডাকবে, আস্তে আস্তে কম হবে। আপাতত আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওনাকে বাড়ি নিয়ে গিয়ে এই মেডিসিনগুলো চালু করুন। আর টাটা মেমোরিয়ালে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি সম্ভব।
মাথায় আকাশ ভেঙে পড়ে ঝুমের। লাং ক্যান্সার সেকেন্ড স্টেজে পৌঁছে গেছে। আশ্চর্য, সেরকম কিছু বোঝাও যায়নি এতদিন। ঠিক কি করবো এখন? টাকা পয়সার হিসেবটাও তো করতে হবে। না, আগে বাবাকে বাড়ি নিয়ে যাই, তারপর আজই টাটা মেমোরিয়ালে যোগাযোগ করি। একদিনেই ভীষণ ক্লান্ত বাসুদেব। মুখ দেখে বুঝতে পারে ঝুম। মেডিসিনগুলো দিয়ে রিপোর্টগুলো নিয়ে বেরিয়ে পড়ল। প্রচণ্ড রোদ। একবার ভাবল একটা উবের বুক করবে, তারপর ভাবল না থাক, বাবার ওষুধের যা দাম তাতে কাজে লাগবে পরে। একটা বাসেই গেল রাজারহাটে। টাটা মেমোরিয়ালে যে এত লোক হতে পারে তা ধারণার বাইরে ছিল ঝুমের। এত লোকের ক্যান্সার, বেডই পাওয়া যাচ্ছে না। কোনো রকমে কেমো দিয়ে ছেড়ে দিচ্ছে পেশেন্টদের। কোনো বেড ভাড়া করে থাকার ব্যাপারই নেই। ভারত তো বটেই, বাংলাদেশ থেকেও প্রচুর পেশেন্ট। আর বয়সের কোনো সীমা পরিসীমা নেই। 6 মাসের বাচ্চা থেকে 70 বছরের বুড়ো, সবাই এই মারাত্মক কর্কট রোগের শিকার। ঝুমের পাশে একটি মহিলা তার 8 মাসের ছেলেকে কেমো দিয়ে নিয়ে এলো। ঝুম ভাবে, এই বাচ্চাটা কি এমন খেলো যার জন্য তার এই বয়সেই এই রোগ? ডাক পড়ে ঝুমের। নমস্কার, এই রিপোর্টগুলো আমার বাবার, একটু দেখুন। ডাক্তার বলছেন লাং ক্যান্সার সেকেন্ড স্টেজ। এখন কি করণীয়? ডাক্তারবাবু মন দিয়ে রিপোর্টটা দেখলেন, তারপর বললেন, ম্যাডাম, আপনার বাবার স্মল সেল লাং ক্যান্সার। সমস্যা হলো এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। এক্ষুনি রেডিয়েশন শুরু করতে হবে। আমি লিখে দিচ্ছি আর্জেন্ট বলে। আপনি দেখুন রিসেপশনে কথা বলে কবে ডেট পান। বুঝতেই পারছেন আমাদের এখানে খুব রাশ। ডেট পাওয়াটা এখানে খুব একটা বড় সমস্যা। আপনি আর্লিয়েস্ট যে ডেটটা পাবেন বুক করে চলে যান, দেরি করবেন না। যত দেরি করবেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আর হ্যাঁ, ওরালি যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে সেগুলো আজ থেকে শুরু করুন। ওতেও সেল গ্রোথটা আটকাবে। মাথা নেড়ে বাইরে আসে ঝুম। রিসেপশনে ডেট নিতে গিয়ে দেখে 15 দিনের আগে ডেটই দিতে পারছে না ওরা। 15 দিন তো অনেক, ততদিনে তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আবার ডাক্তারের সঙ্গে দেখা করে ঝুম। এবারে ডাক্তার রিসেপশনে গিয়ে কি বার্তা দিল কি জানে। ওরা 5 দিনের পর একটা ডেট দিয়ে দিল। 10,000 টাকা জমা করুন। রিসেপশনিস্ট বলে ঝুমকে, একটা রেডিয়েশনের খরচ 10,000? এত ক্যাশ তো সঙ্গে নেই ম্যাডাম। তাহলে কি যেদিন করাতে আসবো সেদিন দেব? না, আগে ফুল পেমেন্ট করে বুকিং করতে হবে। বেশ, তাহলে কার্ডে নিন। ক্রেডিট কার্ড খুব বেশি ব্যবহার করে না ঝুম। কলেজে একবার একটা ছেলে এসে জোর করে দিয়ে গেছিল ওদের সবাইকে। নিতে চায়নি ঝুম। আজ ওই বাচ্চা ছেলেটির মুখটা মনে পড়ল। ভাগ্যিস ছেলেটা এটা করিয়েছিল। কি মনে করে আবার একবার ডাক্তারের সঙ্গে দেখা করতে গেল ঝুম। ডাক্তারবাবু, বলছি আনুমানিক কত খরচ হতে পারে তার একটা আন্দাজ দিতে পারবেন? ঝুম জিজ্ঞেস করে। দেখুন, সবটা নির্ভর করছে আপনার বাবা কতটা ট্রিটমেন্টে রেসপন্স করেন তার ওপর। আমরা যেরকম প্ল্যানে আছি সেটা ওয়ার্কআউট করলে আনুমানিক 1,05,000 তো লাগবে সব মিলিয়ে। আপনি মোটামুটি 6 লাখ ক্যাশ রেডি রাখুন। ডাক্তারবাবু বললেন, 6 লাখ? মাথায় আকাশ ভেঙে পড়ে ঝুমের। এত টাকা পাবোটা কোথায়? আগে একবার ইন্স্যুরেন্সে খবর নিই, তারপর দেখছি। ঝুম ভাবে। বাড়ি ফিরে প্রথমেই ওদের হেলথ স্কিমের কাস্টমার কেয়ারে ফোন করে ঝুম। খুব একটা আশানুরূপ রেসপন্স পায় না। ক্যান্সার নাকি ইন্স্যুরেন্সের বাইরে। এমপ্লয়েড হলে একমাত্র কভারেজের মধ্যে। এমপ্লয়েড বাবা মার ক্ষেত্রে নয়। কিছু কিছু মেডিসিনের খরচ দেবে, কিন্তু সেটা যৎ সামান্য। তার মানে পুরোটাই নিজেদের জোগাড় করতে হবে। ঝুম ভাবে। রাতে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে ভাবতে কোনো কুল কিনারা পায় না। হঠাৎ মাথায় একটা হাত। তাকিয়ে দেখে বাসুদেব। হাতে একটা চেক বই, তাতে অনেকগুলো ব্ল্যাঙ্ক চেক সই করা। এটা রাখ ঝুম, আমি অনেক কষ্টে তোর মায়ের কথা ভেবে কিছু জমিয়ে রেখেছিলাম যে আমার অবর্তমানে তাকে যেন মেয়েদের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আজ তোর মুখের দিকে আর তাকাতে পারছি না। এটা রাখ, 1,06,000 মতো আছে। যতটা দরকার তুলিস। আমার যা হয়েছে তাতে এতে বিশেষ কিছু হবে বলে আমার মনে হয় না, তবু যতটা হয়। আর একেবারে ক্ষমতার বাইরে চলে গেলে আর চিকিৎসা করিস না, ধরে নে, এটাই আমার শেষ ইচ্ছা। বাসুদেব বাবু নিজের ঘরেই যাচ্ছিলেন। ঝুমের ডাকে আটকে গেলেন। দাঁড়াও বাবা, এই চেক বইটা তোমার কাছেই রাখো। আমি কথা দিলাম খুব প্রয়োজন হলে আমি নিজেই চেয়ে নেব, কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা মায়ের জন্যই গচ্ছিত থাক। আমি দেখছি বাবা কি করা যায়, এত ভেবো না। আশ্বস্ত করে ঝুম বাবাকে। না, বাবার শেষ সম্বলে কিছুতেই হাত দেব না। সত্যি তো, মায়ের তো একটা ভবিষ্যৎ আছে। এটা মায়ের জন্যই থাক। আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। ঝুম ভাবে।
5 দিন পর বাবার রেডিয়েশন শুরু, তাহলে অনায়াসে 3 দিন কলেজ করে আসাই যায়। মাকে ওষুধগুলো বুঝিয়ে কলেজে বেরিয়ে গেল ঝুম। 3 দিনে কিছুটা কাজ গুছিয়ে আসতে হবে কলেজে। ফার্স্ট হাফটা ক্লাস নিয়ে সেকেন্ড হাফে ব্যাংকে গেল ঝুম। এই ব্যাংক থেকে ওদের স্যালারি হয়, লোন নিতে হলে এটাই বেস্ট অপশান, একেবারে স্যালারি থেকে কেটে যাবে। লোন অ্যাপ্লিকেশনগুলো খুঁটিয়ে দেখছিল সায়ক। একটা হাউস বিল্ডিং, একটা কৃষি ঋণ, 3টে পার্সোনাল। প্রথমে পার্সোনালগুলো নিয়েই বসে সায়ক। একটা 3 লাখ, একটা 2 লাখ, একটা 7 লাখ। বাবা, 7 লাখ! 7 লাখ পার্সোনাল লোন! কে অ্যাপ্লাই করলো? নামটা দেখে সায়ক অবাক। ঝুমনা মিত্র, ঝুম। হ্যাঁ, ঝুমই তো। ছবিটাও তো ঝুমের। আর পরিষ্কার লেখা, লেকচারার অফ ঝাড়গ্রাম কলেজ। আবার আর্জেন্টও লেখা। কি এমন হলো ঝুমের? পার্সোনাল লোন নিতে হচ্ছে এতগুলো টাকার, তাও আর্জেন্ট। একটু দেরি না করে ফর্মে লেখা ফোন নম্বরে ডায়াল করলো সায়ক। তার আগে ভেবে নিল, না, নিজের পরিচয় দেওয়াটা ঠিক হবে না, আগে আসুক, সামনাসামনি কথা বলি। মন বলছে কিছু একটা বিপদ হয়েছে। নমস্কার, ঝুমনা মিত্র বলছেন? আমি ব্যাংক থেকে বলছি, যেখানে আপনি লোনের অ্যাপ্লাই করেছেন। আপনি এসে সরাসরি দেখা করুন আজই বিকেলে 5:30। একটু ভেবে নেয় সায়ক। 5:30 হলে আজ আর বাড়ি ফিরতে পারা যাবে না। না যাক, ব্যাংকেই থাকা যাবে একটা রাত, কিন্তু ঝুমের সমস্যাটা শোনা দরকার। আচ্ছা তাই আসুন বলে ফোনে রেখে দিল সায়ক। প্রথমেই বেয়ারাকে খবর দেয় সায়ক। হ্যাঁ স্যার, বলুন। বলছি, ওপরের গেস্ট রুমটার কি অবস্থা নির্মল? আজকে রাতটা থাকা যাবে? পরিষ্কার আছে? হ্যাঁ স্যার, একদম পরিষ্কার, এসিও কাজ করছে, কোনো অসুবিধে হবে না। ওটা তো আপনাদের জন্য, আপনি নেহাত যাওয়া আসা করেন তাই। এবার ভাবছি মাঝে মাঝে থেকেই যাব। বড্ড কাজের চাপ, রোজ 4টে বেরিয়ে গেলে কাজ করা হচ্ছে না। একটানা দিন 2-3 থাকলে কিছুটা কাজ উদ্ধার করতে পারবো। হ্যাঁ একদম, থেকে যান, কোনো অসুবিধা হবে না। আজ থাকবেন? থাকবো। একটু পরিষ্কার করে রাখো। আর বলছি, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? মাসিকে বলবো রান্না করে দেবে। কি খাবেন বলুন? বেশি কিছু না, ডিমের ঝোল আর ভাত। আচ্ছা স্যার, রুমটা গুছিয়ে রাখছি। এত দূরে পোস্টিংয়ের জন্য মা প্রথমেই 2 থেকে 4টে জামা প্যান্ট দিয়েই পাঠিয়েছিল। বলেছিল রেখে দে, কখন দেখবি ট্রেন বন্ধ, ফিরতেই পারবি না, তখন কাজে লাগবে। ব্যাগটা এতদিন খোলার দরকার হয়নি। আজ সায়ক খুলে দেখে শুধু জামা প্যান্ট নয়, গামছা, সাবান, তেল, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, এমনকি একটা হাওয়াই চটিও প্যাক করে দিয়েছে মা। মনে মনে হাসে সায়ক। একেই বোধহয় বলে মা। ছেলের প্রয়োজনীয় জিনিসগুলো ঠিক গুছিয়ে দিয়েছে আর এক সেট করে। এসব কখন কিনল মা? না, 32 বছরের ধেরে সায়কও এখনও মায়ের কাছে খোকাই রয়ে গেছে। কাজ করতে করতে কখন যে বেলা 5:30 বেজে গেছে খেয়ালই নেই সায়কের। বেয়ারার ডাকে সম্বিত ফিরল। একজন দিদিমণি দেখা করতে চায় স্যার। ঘড়ি দেখে সায়ক। তাহলে ঝুমই এসেছে বোধহয়। পাঠিয়ে দাও। মিনিট 5-1 পর ঝুম ঢোকে। মাসখানেক আগেও যখন দেখা হয়েছিল চেহারার মধ্যে একটা হাসি খুশি ব্যাপার ছিল। আজ যেন খুবই বিধ্বস্ত, দেখে মনে হচ্ছে অনেকদিন ঘুমায়নি। সায়কদা তুমি? খুবই অবাক হয়ে জানতে চায় ঝুম। এই ব্যাংকের ম্যানেজার আমি, বসো। তোমার লোন অ্যাপ্লিকেশনটা দেখলাম, তাই ডেকে পাঠালাম। তা এতগুলো টাকার লোন, তাও আবার পার্সোনাল, কেন ঝুম? মাথা নিচু করে রাখে ঝুম। কিছুক্ষণ পর বলে, কেন সায়কদা, আমার স্যালারি স্লিপে কি এতগুলো টাকা পারমিট করবে না? টাকাটার খুব দরকার আমার সায়কদা। যদি এতগুলো টাকা না দিতে পারো, যতটা পারো ততটাই দাও। পারমিট না করার কোনো প্রশ্নই আসছে না, সে করবে। কিন্তু পার্সোনাল লোনের কত ইন্টারেস্ট তুমি জানো? প্রায় 12.5%। তোমার টাকাটা কি কাজে দরকার লাগবে যে এত হাই ইন্টারেস্টে তুমি নিতে চাও? আবার মাথা নামায় ঝুম। সায়ক বুঝতে পারে ঝুমের অস্বস্তি হচ্ছে। দেখো ঝুম, আমি তোমাকে বহু বছর চিনি। হ্যাঁ, যে সম্পর্কের সুবাদে চিনতাম সেটা হয়তো এখন নেই। তার মানে দুটো মানুষের পরিচিতি তো মিথ্যে হয়ে যেতে পারে না। আমি বুঝতে পারছি তোমার কোনো বিপদ, তুমি বলতে পারো আমায়, ফিল ফ্রি। বাবার লাং ক্যান্সার ধরা পড়েছে সায়কদা, 2nd স্টেজ। ট্রিটমেন্টের জন্য অনেক টাকা প্রয়োজন। আমাদের যা হেলথ স্কিম, তাতে কটা ওষুধ ছাড়া আর কিছু দেবে না। তাই এই লোনটা আমার এক্ষুনি প্রয়োজন। পরশু থেকে রেডিয়েশন শুরু হবে। সে কি ঝুম, কি বলছো? আচ্ছা, তোমার দিদি জানে এই ব্যাপারটা? আমি বলিনি, মা বলে থাকলে জানি না। কিন্তু কেন এই কথা জিজ্ঞেস করছো? বলছি তার কারণ বাবা তোমাদের দুজনেরই। এক দিদি এক্সট্রা ফ্ল্যাট কিনছে আর বোন বাবার চিকিৎসার জন্য লোন করছে। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু না? দিদি এক্সট্রা ফ্ল্যাট কিনছে সেটা তুমি কি করে জানলে সায়কদা? দিদির সঙ্গে তোমার কি কোনো যোগাযোগ আছে?
তোমার দিদির সঙ্গে কোনোরূপ যোগাযোগ রাখতে আমার রুচিতে বাধে। রুম যখন আমায় ছেড়ে চলে যায় আমি তখন প্রায় ভাবতাম রুম আদৌ আমায় কোনোদিন ভালোবেসেছিল কিনা। উত্তরটা কিছুদিন আগে পেলাম, হ্যাঁ বাসত। আমায় ভালো না বাসলে এত বছর পর রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে তার 7 মহলা শ্বশুর বাড়ি দেখাতো না। দেখিয়েছে কারণ ও আমায় দেখাতে চায়, ও প্রমাণ করতে চায় ও জীবনে যে ডিসিশন নিয়েছে সেটা সঠিক। দিদিটা বোকা জানতাম, এতটা বোকা সেটা জানতাম না সায়কদা। যাক, বাদ দাও এসব। আপাতত আমাদের এই সিচুয়েশনটা ফাইট করতে হবে, আর রুমের থেকে তুমি বিশেষ কোনো সাহায্য পাবে বলে আমার তো মনে হয় না। অবশ্য ওর হাজবেন্ড কেমন তা অবশ্য আমার জানা নেই। যাকগে, শোনো তোমাকে একটা কথা বলি। লোন আমি পাশ করিয়ে দিচ্ছি, কিন্তু লোনটা আমি আমার নামে নিচ্ছি। তুমি গ্যারেন্টার থাকো। তুমি প্রতি মাসে লোন অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এতে সুবিধা যেটা হবে তা হলো ইন্টারেস্ট রেটটা আমাদের ব্যাংক এমপ্লয়ীদের জন্য কম। তোমার এখন টাকা পয়সার দরকার, অকারণে ইন্টারেস্ট বেশি দিতে যাবেই বা কেন? না সায়কদা, এটা হয় না। আজ তুমি আমায় চেনো বলে এই সুবিধা আমি নিতে পারি না। আজ যদি তোমার জায়গায় অন্য কোনো ম্যানেজার থাকতো এই প্রস্তাব নিশ্চয়ই দিত না। হেসে ফেলে সায়ক। না, সে তো দিতই না। আর আমি তো তোমার বাড়িও চিনি ঝুম। তুমি আর টাকা না দিয়ে যাবে কোথায়? আমি শুধু বলছি যে অকারণে এই দুর্দিনে আরও বেশি টাকা খরচ করবে কেন? সেই টাকা থাকলে তো মেসোমশাইয়ের কাজে লাগবে, আর টাকা সত্য তুমিই করবে, শুধু নামটা আমার থাকবে। একই পরিবারের আর একজনকে তুমি আবার বিশ্বাস করবে সায়কদা? তোমার ভয় করবে না? আমি মেসোমশাইকে চিরকালই শ্রদ্ধা করি ঝুম। তোমার হয়তো জানা নেই, রুমের সঙ্গে সম্পর্ক ছেদনের পরেও যখন রাস্তায় দেখা হতো উনি কিন্তু আমাকে সস্নেহে জিজ্ঞেস করতেন কি করছি, মা কেমন আছে। এমনকি কিছুদিন আগেও একবার বাজারে দেখা হয়েছিল মাছ কিনতে গিয়ে। আমার চাকরি পাওয়ার খবরটা পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন। জানো, সেদিন ইলিশ মাছ কিনতে গেছিলাম, উনি কিছুতেই আমায় দাম দিতে দেননি। বলেছেন আমি চাকরি পেয়েছি, সেই আনন্দে উনি এটা খাওয়ালেন। সেই মানুষটার জন্য এটুকু না হয় করলামই ঝুম। আর আপত্তি করতে পারিনি ঝুম। মাথা নেড়ে চলে গেছে। সায়ক অনেকক্ষণ ধরে ভাবছিল ওর দিদির সঙ্গে ওর চেহারার কোথায় যেন একটা মিল আছে। এতক্ষণে উত্তর পেল, ওর চোখ দুটো। শুধু ঝুমের চোখ দুটো আরও বেশি স্বচ্ছ এবং গভীর, ঠিক ওর চরিত্রের মতো। হস্টেলে বসে বসে পরের প্ল্যানিংগুলো করছিল ঝুম, ঠিক কি করে কি করা যায়। সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হলো বাবা এই ট্রিটমেন্ট নিতে পারবে কিনা। ফোনের আওয়াজে সম্বিত ফিরল। দিদির ফোন। হ্যাঁ বল দিদি, কি বলবি? বাবার এত কিছু হয়ে গেল, কই আমাকে তো তুই কিছু জানালি না ঝুম। মা না বললে তো জানতেই পারতাম না। আসলে এত দিকে মত্ত যে তোকে আর আলাদা করে জানানো হয়নি। পরশু থেকে রেডিয়েশন শুরু শুনলাম, মা বলল। আচ্ছা শোন, বলছি তোর রাহুলদা একটা কথা বলছিল। রাহুল বলছিল এই বয়সে এত কেমো রেডিয়েশন নাই বা করালি। খরচের কথা তো বাদই দিলাম, এগুলোর ধকল কি বাবা নিতে পারবে? তার চেয়ে শোন, হোমিওপ্যাথি কর। অনেক হোমিওপ্যাথি বড় বড় ডাক্তার আছে, আর তাতে খরচও কম। শুনেছি এটা পেনলেসও হয়। তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল দিদি? তুই এই অবস্থায় বাবাকে হোমিওপ্যাথি করবি ভাবছিস? এটা কোনো ছোটোখাটো রোগ নয় দিদি। হোমিওপ্যাথিতে এটা ঠিক হওয়া সম্ভব না। কত লোক ক্যান্সারের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে করে জানিস ঝুম? এই তোর এক মুশকিল, ভীষণ একগুয়ে তুই। সিচুয়েশনটা বোঝ। বাবার 64 বছর বয়স, বাবা এত কেমো নিতে পারবে না। শুধু শুধু একগাদা টাকা খরচ। ও, এবার বুঝেছি তোর অসুবিধাটা ঠিক কোথায়। টাকা। এতগুলো টাকা খরচ হবে সেটা তুই মানতে পারছিস না। তুই ভাবিস না দিদি, তোকে কিছু দিতে হবে না, শুধু মানসিকভাবে পাশে থাকিস তাহলেই হবে। টাকার জোগাড় আমিই করব। ও তাই? তা কোথা থেকে করবি শুনি? চাকরি তো করছিস 2 বছর, তার মধ্যে কত জমাতে পেরেছিস? নিশ্চয়ই বাবার রিটায়ারমেন্টে টাকাগুলোতে হাত দিবি। ঝুম, ওই টাকা কিন্তু তোর নয়, ওতে মা আমারও ভাগ আছে, এটা ভুলিস না। না দিদি, আমি বেঁচে থাকতে বাবার ওই টাকা কটায় হাত দেব না, ভাবিস না। যাক, তুই নিশ্চিন্তে ঘুমা, যা করার আমিই করব। ফোনটা রাখার পর মাথাটা ভো ভো করতে থাকে ঝুমের। দিদি কি ভুলে গেল রাহুলদার সঙ্গে বিয়ের সময় বাবার ঠিক কতটা খরচ হয়েছে? মাসি, একটু কড়া করে চা দাও, মাথাটা ধরেছে। একটা বই নিয়ে বসে ঝুম। 3rd ইয়ারের ছেলে মেয়েগুলোর কিছু নোটস প্রয়োজন, সেটা রেডি করতে হবে। বাবা রেডিয়েশন শুরু হলে যে কতদিন আসতে পারবো না তার ঠিক নেই। হঠাৎ দরজায় টোকা। ঝুম ভাবে মাসি বুঝি চা নিয়ে এসেছে। দরজা খুলে দেখে সহকর্মী কৌশিক। কৌশিককে আশা করেনি এই মুহূর্তে ঝুম। আপনি আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার? তোমার বাবার ব্যাপারটা শুনলাম ঝুম না, তাই দেখা করতে এলাম তোমার সাথে। কোনো প্রয়োজনে যদি লাগি বলো, দ্বিধা করো না। হ্যাঁ বলবো। ঝুমনা, তোমাকে কত মেসেজ করি, একটারও রিপ্লাই দাও না তো। তুমি কি পছন্দ করো না আমি তোমায় মেসেজ করি?
মনে মনে বলে সে আর বলতে, তোমার মতো গায়ে পড়া ছেলেদের অসহ্য লাগে আমার। মুখে বলে, আপনি তো সবই ফরওয়ার্ডেড মেসেজ পাঠান, কি রিপ্লাই দেব তার? হ্যাঁ, ওই গুছিয়ে ঠিক লিখতে পারি না আর কি, তাই ফরওয়ার্ডেড মেসেজেই মনের কথা লিখি। এ কি ঘরে এসে প্রেম নিবেদন করতে এলো নাকি? ঝুম ভাবে। বলছি, আপনার কি কিছু বলার আছে? আসলে আমি একটু কাজ করছিলাম আর কি। হ্যাঁ মানে আমার বাড়ি থেকে খুব বিয়ের তাড়া দিচ্ছে আর কি। ও তা বেশ তো, করে ফেলুন। তুমি কি বুঝতে পারো না ঝুমনা, আমি তোমায় পছন্দ করি? আজই সহকর্মীদের কাছে তোমার বাবার ব্যাপারটা শুনলাম, ভাবলাম আর দেরি করা ঠিক হবে না। এই একটা এমন রোগ, কখন কি হয়ে যায়। তুমি যদি চাও তাহলে আমরা সামনের মাসে রেজিস্ট্রিটা করতে পারি। ও, আমার বাবার যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, তাই উনি তার আগেই এসব সেরে রাখতে চাইছেন। করাচ্ছি বিয়ে তোকে, মনে মনে বলে ঝুম। আমার এখন বিয়ে করবার কোনো পরিকল্পনা নেই স্যার, বাবা অসুস্থ। কিন্তু বাবা সুস্থ থাকা অবস্থাতেও বিয়ের কথা ভাবিনি। আমি এখন রিসার্চ করতে চাই। করবে? বিয়ের সঙ্গে তো রিসার্চের কোনো বিরোধ নেই। এবার একটু কঠোর হলো ঝুম। আপনি এখন আসুন স্যার, এভাবে লেডিস কোয়ার্টারে আসা আপনার ঠিক হয়নি। আর বিয়ে আমি করব না, অন্তত আগামী 5 বছর তো নয়ই। আপনার আগামী জীবনের জন্য শুভেচ্ছা বার্তা রইল। নমস্কার। প্রায় মুখের ওপরে দরজাটা বন্ধ করে দেয় ঝুম। ছেলেরা ভাবে কি মেয়েদের নিজেদের ইচ্ছে বিয়ে করব, তো সঙ্গে সঙ্গে বিয়ে করতে হবে? তুমি মানসিকভাবে তৈরি না থাকলেও করতে হবে। অদ্ভুত, মাথাটা একেবারে ধরেই গেছে। নোটস বানানো শেষ করে মোবাইলটা দেখলো। দিদির ফোন আসার পর থেকে মোবাইলটা অসহ্য লাগছিল। হোয়াটসঅ্যাপে বেশ কটা মেসেজ এসেছে একটা আননোন নাম্বার থেকে। প্রোফাইলটা খুলে দেখে সায়কদার ছবি। সায়কদা মেসেজ করেছে। কি লিখলো? খুলে দেখে বিশেষ কিছু লেখা নেই, শুধু লেখা, খাওয়া দাওয়া করে সুস্থ থাকো ঝুম, পর্যাপ্ত ঘুমাও, এই সময় তোমার সুস্থ থাকাটা খুব প্রয়োজন, টেক কেয়ার, গুড নাইট। সায়কদার মেসেজটা মনে যেন একটু শান্তি এনে দিল। সত্যি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল ঝুম। রাতের বেলা কোনো কাজ নেই, তাই মোবাইলে একটু এফবি করছিল সায়ক। ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে অনেকগুলো, তার মধ্যে প্রথমটা দেখে আটকে ওঠে সায়ক। রুমনার ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক চাই কি রুম। ওর বিদেশে ছবিতে লাইক আর কমেন্ট, যত সব। এড়িয়ে গেল সায়ক, কনফার্ম বা ডিলিট কোনোটাই করলো না। হঠাৎই স্ক্রোল করতে করতে দেখে পিপল ইউ মে নোতে ঝুমনা মিত্র। প্রোফাইলটা খোলে সায়ক। ডিপি ছাড়া ঝুমের আর কোথাও কোনো ছবি নেই। কিছু আর্টিকেল আছে অর্থনীতির উপর, দেখে মনে হচ্ছে এফবিতে খুব একটা অ্যাক্টিভ নয়। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেয় সায়ক। তারপর আরও কিছুক্ষণ কুটকুট করার পর ঘুমিয়ে পড়ে সায়ক। সকালে উঠে একটু বেড়াতে বেরোয় সায়ক। ঝুম ঠিকই বলে, প্রকৃতির মধ্যে থাকার আনন্দই আলাদা। না, এবার থেকে সপ্তাহান্তে বাড়ি যাব। সায়ক ভাবে তাতে কাজও ভালো হবে আর শরীরটাও বাঁচবে। কিছুক্ষণ হাঁটার পর দেখে ঝুমও হাঁটছে ওর কলেজের ক্যাম্পাসের বাইরে, সঙ্গে একটা অল্প বয়সী ছেলে। বেশ গল্প করতে করতেই হাঁটছে। সায়ক কথা বলতেই যাচ্ছিল, কি মনে হতে আর দেখা দিল না। থাক, ওরা ওদের মতো। মেজাজটা একটু খিটখিটিয়ে হয়ে গেল সকালবেলা। খেয়াল হলো পকেটে মুঠোফোনটা বাজছে, মায়ের ফোন। কি রে, রাতে খাওয়া দাওয়া করেছিস? ঘুম হয়েছে ঠিক মতো? মেজাজটা খিচিয়েছিল এই প্রশ্নগুলো শুনে আরও মাথাটা গরম হয়ে গেল সায়কের। মা, আমাকে নিয়ে ভাবা কমাও তো। 32 বছর বয়স হলো, এখন ঠিক নিজের খেয়াল রাখতে পারবো। বাবা, ছেলের 7 সকালে হলো কি? মেজাজ সপ্তমে কেন? চা জোটেনি? হ্যাঁ জুটেছে। আর সপ্তমে মেজাজ কোথায় দেখলে? তোমার সঙ্গে দিব্যি তো কথা বলছি। আমি তোকে পেটে ধরেছি সায়ক। তোর বাবা চলে যাওয়ার পর একা মানুষ করেছি তোকে। তোকে আমি হাতের তালুর মতো চিনি। আর মা হয়ে এটাও বুঝতে পারছি এবার একটা বিয়ের প্রয়োজন তোর। এই 7 সকালে ফোনটা সেই জন্যই করলাম, একটা মেয়ের সন্ধান পেয়েছি। আমার পোস্ট অফিসে একজন এনেছে, রবিবার দেখতে যাব, তৈরি থাকিস। শোনো মা, আমি তোমায় আগেও বলেছি, এখনও বলেছি, বিয়ে এখন আমি করব না। আগে একটা ভদ্রস্থ থাকার জায়গা করি, তারপর বিয়ের কথা ভাবা যাবে। তুমি এখন এসব মেয়ে দেখা বন্ধ করো। আমার অন্তত আরও বছর 2 সময় লাগবে। বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু তুই একটা কথা বলতো সায়ক, মেয়ে কি তোর দেখা আছে? কাউকে তোর পছন্দ হয়? না নেই, কিন্তু তার মানে এই নয় যে আমি এক্ষুনি বিয়ের পিঁড়িতে বসবো। আমাকে একটু সময় দাও মা, অনেক কষ্টে এই জায়গায় নিজেকে দাঁড় করিয়েছি। আমার আরেকটু সময় প্রয়োজন। বুঝি সায়ক, রুমের করা অপমানটা তুই এখনো ভুলতে পারিসনি। কিন্তু দেখ বাবা, এতগুলো বছর কেটে গেছে, তোকেও তো একটা স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তোমার কি মনে হয় মা যে আমি অসামাজিক জীবনযাপন করছি? আমি তো ভালোই আছি, শুধু বলছি একটা মেয়ের সারা জীবনের দায়িত্ব এক্ষুনি নিতে পারবো না। আমায় আরেকটু সময় দাও।
আচ্ছা বেশ, আমি তাহলে কাল অফিসে গিয়ে বারণ করে দেব। আচ্ছা শোন, আর একটা ব্যাপার তোকে বলা হয়নি, সেটা হলো আমার পোস্ট অফিসে সেদিন রুম তার হাজবেন্ডকে নিয়ে এসেছিল। সোজা পোস্টমাস্টারের ঘরে গিয়ে কি কথা হয়েছে জানি না, তবে কানাঘুষে শুনলাম বাসুদেব বাবু নাকি খুব অসুস্থ। পোস্ট অফিসে এসে MIS তুলতে উনি আর পারবেন না। জানি, ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার। তুই কি করে জানলি সায়ক? রুমের সঙ্গে তোর কোনো যোগাযোগ আছে নাকি? মা, এত বছরে তোমার ছেলেকে তুমি এই চিনলে না? রুমের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওর বোন ঝুম এই ঝাড়গ্রামের কলেজে পড়ায়। আমারই ব্যাংকে কদিন আগে অনেকগুলো টাকার লোনের অ্যাপ্লাই করেছিল, তখন জানলাম। ও, বাসুদেববাবু মানুষটা খুব ভালো ছিল রে। দেখা হলে সব সময় তোর কথা জিজ্ঞেস করতো। যাক ছাড় এসব, তুই কবে ফিরবি? কাল, কিছু না ভেবেই বলে দেয় সায়ক। ফোনটা রেখে ঘড়ি দেখল সায়ক, সকাল 8টা। একটু চা খেতে হবে। চা খেয়ে সিগারেটে টান দিয়ে কি মনে হলো, একবার FBটা খুলল সায়ক। বাবা, ঝুম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাহলে ও ভালোই অ্যাক্টিভ বলতে হবে। কি মনে হতে একবার ঝুমের প্রোফাইলে গেল সায়ক। আরে এই ছেলেটাকেই তো একটু আগে দেখলাম ঝুমের সঙ্গে। হ্যাঁ, ঝুমও এরকমই কি একটা পড়েছিল। মর্নিং ওয়াকের ছবিও ফেসবুকে দিতে হবে। আবার ঝুমকে ট্যাগ করে লিখেছে, হেলদি কম্পেনিয়ন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট কিপস ইউ ফিট। ন্যাকা, অন্তত ঝুমকে এসব ন্যাকামির ঊর্ধ্বে ভাবতাম, তা নয় তাহলে। সিগারেট শেষ হতে আরও একটা ধরিয়ে ফেলল সায়ক। খানিক পর মাথাটা ঠান্ডা হতে নিজেই নিজের আচরণে হতবাক হয়ে গেল। আচ্ছা ঝুম একটা স্বাধীন মেয়ে, কারোর সঙ্গে ফটো লাগাতেই পারে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাতে আমি বদার্ড হচ্ছি কেন? প্রশ্নটা ঘুরতেই থাকে সায়কের মনে, উত্তর পায় না। মনোযোগ সহকারে কাজ করছিল সায়ক। কখন যে বেলা 2টো বেজে গেছে খেয়ালই নেই। পেটটা জানান দিল, না বড্ড খিদে পেয়েছে, লাঞ্চটা সেরেই আসি। সায়ক ভাবে। বাইরে বেরিয়ে মাসির হোটেলে গেল। অর্ডার দেওয়াই থাকে, গেলেই দিয়ে দেয় মাসি। হোটেলে ঢুকতে সায়ক খেয়াল করে বেশ কিছু লোক জটলা করছে। বুঝতে পারে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। এমনিতেই এটা স্পর্শকাতর এলাকা। যাকগে, আগে চটপট খেয়ে নেওয়া যাক। প্রায় গ্রোগ্রাসে ভাত খেয়ে ফেলে সায়ক। ভাত খাওয়ার পর একটা সিগারেট ধরাতে গিয়ে দেখে আরও 5টা লোক এলো, এবং বেশ লাঠি সোটা নিয়ে। এবার খানিকটা ভয়ই পেয়ে গেল সায়ক। কি দরকার এসবের মধ্যে থাকার? তাড়াতাড়ি ব্যাংকে ঢুকে গেল। কৌতূহল চাপতে না পেরে বেয়ারা নির্মলকে ডাকে সায়ক। ব্যাপার কি নির্মলদা, কিছু হয়েছে নাকি? বাইরে এত লোক কেন? হ্যাঁ স্যার, কলেজে গন্ডগোল হয়েছে। ভর্তি নিয়ে কী সব ঝামেলা হয়েছে, তা নিয়ে কলেজ উত্তাল। স্যার ম্যাডামদের নাকি একটা ঘরে লক করে দিয়েছে, খুব ভাঙচুর হচ্ছে। মুহূর্তে ঝুমের মুখটা মনে পড়ে যায় সায়কের। আর এক মুহূর্ত দেরি না করে অফিসের গাড়িটা নিয়ে বেরিয়ে যায় সায়ক। ঝুমের কলেজ, সায়কের ব্যাংক 2 কিলোমিটার। গাড়িতে 5 মিনিটও লাগার কথা না, তবু এই 5 মিনিট যেন 5 বছরের সমান মনে হচ্ছে সায়কের কাছে। ঝুমের কলেজে পৌঁছে সায়ক দেখে ও যা ভেবেছিল পরিস্থিতি তার চেয়েও বেশি উত্তাল। কিন্তু এত বড় কলেজে ঝুমদের ঠিক কোথায় রেখেছে সেটা জানবো কি করে? আর যা পরিস্থিতি, তাতে তো ঢুকতেও দেবে না আমাকে। ফোনটা বের করে সায়ক। না, ঝুমের ফোন নট রিচেবল। এবার ঠিক কি করবো আমি? হঠাৎ দেখে সকালে যে ছেলেটিকে ঝুমের সঙ্গে দেখেছিল সে উত্তাল ছাত্রদের কিছু বোঝাতে চেষ্টা করছে, কিন্তু ছাত্ররা মারমুখী, কিছু শোনার পরিস্থিতিতেই তারা নেই। হঠাৎই দেখে ওই ছেলেটির পেছনে ঝুমও হাত তুলে কিছু একটা বলার চেষ্টা করছে। আর দেরি করে না সায়ক, গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করে নেয় সামনের গেট ছাড়া আর কোথা দিয়ে বেরোনো যায়। সে বলে বাথরুমের ভেতর দিয়ে একটা দরজা আছে, যেটা দিয়ে পেছন দিকে বেরোবে। সায়ক গাড়িটা সেখানেই রাখতে নির্দেশ দেয়। কাল বিলম্ব না করে পাঁচিল টপকে কলেজের ভেতরে ঢুকে যায় সায়ক। ঝুম তখনও কিছু বলার চেষ্টা করছে। হঠাৎ সায়ক দেখে একটা লাঠিধারী ছেলে ঝুমের দিকে এগিয়ে যাচ্ছে। কাল বিলম্ব না করে একেবারে ঝুমের সামনে এসে ওকে জড়িয়ে ধরে সায়ক। দীর্ঘদেহী সায়কের শরীরের আড়ালে ঢাকা পড়ে যায় ঝুম, কিন্তু লাঠির আঘাতটা এসে লাগে সায়কের মাথায়। এতক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছিল বটে, কিন্তু কোনো রক্তপাত হয়নি। রক্তপাত দেখে ছেলে মেয়েগুলো বোধহয় একটু ঘাবড়ে গেছিল। তাই ঝুম যখন ওই অবস্থায় সায়ককে নিয়ে বেরিয়ে গেল, খুব একটা প্রতিবাদ কেউ করেনি। সঙ্গে সঙ্গে অফিসের গাড়িতে ঝুমকে নিয়ে ওঠে সায়ক। মাথা ফাটা অবস্থাতেও ওর এটাই মনে হয়, যাক, ঝুমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। কাল থেকে মেসোমশাইয়ের রেডিয়েশন, অন্তত আজও কলকাতা পৌঁছতে পারবে। গাড়ির ড্রাইভারও সায়ককে দেখে হতভম্ব। সায়ক তাকে নির্দেশ দেয়, ড্রাইভার দাদা, আগে দিদিমণিকে স্টেশনে নামিয়ে দিয়ে তারপর আমায় নিয়ে হাসপাতালে যেও।
সেও। ওর আজই কলকাতা পৌঁছানো খুব প্রয়োজন। এবারে প্রতিবাদ করে ওঠে ঝুম, একদম নয় ড্রাইভার দাদা, আগে হাসপাতাল চলো, রক্তপাত বন্ধ হওয়া এক্ষুনি দরকার, আমি রাতে কলকাতায় পৌঁছলেও হবে। ঝুমের কথাই শুনল ড্রাইভার। সায়ককে নিয়ে কাছাকাছি একটা হাসপাতালে গিয়ে আগে মাথায় ব্যান্ডেজ করালো, সিটি স্ক্যান করাতে হবে বলল, সেটা পরে। তবে ডাক্তারদের মতে আঘাত ওপর থেকেই লেগেছে সায়কের ট্রিটমেন্ট শেষ হবার পর ঝুমকে স্টেশনে নামিয়ে দিয়ে আসে সায়কের গাড়ি। গোটা রাস্তা ঝুম এটাই ভাবতে থাকে, আজ সায়কদা ছিল বলেই ওর পক্ষে কলকাতা ফেরা সম্ভব হচ্ছে, না হলে যে কি হতো ভাবলেই গা ঠান্ডা হয়ে যাচ্ছে ঝুমের। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আপলোড করব, আর এর অন্তিম পর্ব কালকেই আপলোড করে দেব। আর একটা নতুন কথা ভেবেছি, এরপর প্রত্যেকটি গল্পের শেষে আমি একটি করে প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন, আর পরবর্তী গল্পে আমি তাদের নাম মেনশন করব আমার এই গল্পে। আজকের প্রশ্ন হলো, ঝাড়গ্রামে ঝুমের কোয়ার্টারে তার যে কলিগ ঢুকেছিল তার নাম কি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসি তাহলে, আবার আসবো এর দ্বিতীয় আর অন্তিম পর্ব নিয়ে।